এবং আমার সমবয়সী ভাই বোনেদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তৎস আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তৎস আমাদের রাজ্য সহ সম্পাদক লক্ষ্মীকান্ত হাঁসদা, তৎস আমাদের এই ঝাড়গ্রাম নির্বাচন ক্ষেত্র এবং আশেপাশে হুগলি বাঁকুড়া থেকে যে সমস্ত নেতৃগণকে সবাইকে আমি সম্মান জানিয়ে আমি দুয়ের কথা বলার চেষ্টা করব। হয়তো এখন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আমাদের ভাইজান কখন বলবেন, যে লড়াকু চোখে চোখ রেখে কথা বলে তিনি বলেছেন, আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তো আজকে আপনারা অবশ্যই শুনতে চাইছেন, তবু আমি দু একটা আমার কথা বলতে চাইব। আমরা কি করতে চাই, কি করছি, কি করতে চাই বা কি করবো আগামী দিনে। তো যাই হোক, অনেকেরই প্রশ্ন ছিল যে আদিবাসী হয়ে মুসলিম দলে যোগদান কেন, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন। কিন্তু দল যে দলেই হয়, দল যে কোনো মুসলিম বা হিন্দু হয় না, সেটা অনেকে হয়তো এই যে দাগিয়ে দেওয়া রাজনীতি, এটা অনেকে আমরা বুঝতে পারি না। আমি তখনও বলেছিলাম যে বিজেপি যেটাকে ব্রাহ্মণের দ্বারা তৈরি, কখনো তো আপনারা প্রশ্ন করেননি যেটা ব্রাহ্মণের দল, বা যে টিএমসির কথা যেখানে যে মমতা ব্যানার্জি তৈরি করেছেন একজন ব্রাহ্মণের দল, তখন তো জিজ্ঞাসা করেননি। তখন যেহেতু আমাদের নিপীড়িত পিছন থেকে কোন শ্রেণীর মানুষ থেকে যখন আমরা রাজনৈতিক দল তৈরি করছি, তখন আপনারা মুসলিম বা আদিবাসী দল বলছেন। যখন আমাদের এখানে ঝাড়খণ্ডী দল ছিল, তখন আপনারা সেই কথা বলতেন যেটা আদিবাসীর দল। তো যাই হোক, আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 3 বছরের মধ্যেই যে বিশ্বাসের আরেক নাম আইএসএফ, ভরসার আরেক নাম নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আমরা অনেকক্ষণ থেকে রাজ্যের বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে কথা বলছিলাম বা এখানকার আলোচনা করছিলাম। তো আমরা বলতে চাই, আমি এক্স ডিফেন্স পার্সন, এক্স পুলিশ পার্সন, সেই হিসাবে যদি বলি, যেখানে বর্তমান বিজেপি সরকার 10 বছর ক্ষমতা আসার পর ওনারা কি বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ। তো আপনারা বলুন কি এটা কি সত্যিকারের হয়েছে? तो हमें जो मोदी কথা অনুযায়ী बोलते चाहे तो आज तक हमारा देश में इतना घटिया वक्त कभी नहीं आया है, क्योंकि हमारा देश का पैरामीटर के हिसाब से आप लोगों को पता होगा, जब पुलवामा में अटैक हुआ था हमारा सीआरपीएफ के जवान के ऊपर, जो 41 जवान शहीद हुए थे, तो क्या पता चला था जब 5 से 5.5 से जो आरडीएक्स मिला था। तो मैं पूछना चाहता हूँ मैं स्वराष्ट्र मंत्री अमित शाह को और मोटू भाई को मैं पूछना चाहता हूँ, इतना आरडीएक्स कहाँ से आया? तो आया, अभी तो उसको क्यों नहीं पता चला? तो इसके लिए जिम्मेदार कौन था? तो আপনাদেরকে বলতে চাই, সবচেয়ে সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছে, দেশভক্ত নিয়ে রাজনীতি করছে যে বিজেপি, আপনাদেরকে আরো বলতে চাই যে গালওয়ানে আমাদের 22 জন জওয়ান শহীদ হয়েছিল, তার পরবর্তী আমরা কি প্রত্যুত্তর দিতে পেরেছিলাম? তো আপনাদেরকে বলতে চাই যে এই যে বারবার শুধু দেশভক্তির যে কথা বলে, শুধু ফাঁকা আওয়াজ এসি রুম থেকে, তো আপনাদের আমরা যখন অরুণাচল প্রদেশে পোস্টিং ছিল, আমাদের এখান থেকে আসাম থেকে অরুণাচল প্রদেশে যেতে মাত্র একটি মাত্র রাস্তায় ছিল। আপনারা জানেন 1961 সাথে যুদ্ধে আমরা চীনের কাছে হেরেছিলাম, যে আমাদের জওয়ানদের ক্ষমতার জন্য নয়, জওয়ানদের সাহসের জন্য নয়, আমাদের সাপ্লাই লাইন ঠিক ছিল না। আপনার যতই শক্তি থাকুক, যতই আপনার লড়াইয়ের মানসিকতা থাকুক, আপনার যদি রসদ না যোগায়, আপনার যদি অস্ত্র সরবরাহ না থাকে, তাহলে আপনি কি করে লড়াই করবেন? কতদিন লড়াই করতে পারবেন? আজ 2014 সালে বিজেপি এখানে ক্ষমতায় আসার পর, আজ 2024 10 বছর শাসন করার পর আসাম থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার মাত্র একটি রাস্তা, যেখানে বর্ষার সময় সেটা আটকে যায়। সেটা যে জায়গায় চীন সেখানে সুযোগ দিচ্ছে আমাদেরকে অ্যাটাক করার, তার অপর দিকে সেখানে ডেভেলপের উপর ডেভেলপ করে যাচ্ছে। তাহলে অপর থেকে আপনারা বলবেন কাশ্মীরে প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেক দিন কোথাও না কোথাও 2-1 জওয়ান শহীদ হচ্ছে। কেন? এতই যদি ডেভেলপ হয়ে যেত, তাহলে এতটা আমাদের দেশের জওয়ানরা শহীদ হবে কেন? তো এই যে দেশভক্তি নিয়ে রাজনীতি তারা হুজুগ তোলা, আমি বারবার বলেছি আমাদের দেশের মূল কারিগর হচ্ছে আমাদের কৃষকরা এবং কৃষক পরিবারের সন্তানেরাই। আপনাদেরকে বলে দিই যে কনস্টেবল, যে ডিফেন্সের সবচেয়ে নিচু লাইনের চাকরি, সে কনস্টেবল আমার আপনার গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা যায়, সেখানে বড় বড় বাবু নেতাদের ছেলে মেয়েরা যায় না। আপনাদেরকে একটা তথ্য সহ বলছি, আমাদের দেশে আজ পর্যন্ত স্বাধীনতার পর 0.5% ছেলে মেয়ে, নেতাদের ছেলে মেয়েরা সেখানে সেনাবাহিনীতে যায়নি। আপনারা জানেন মোটা ভাই অমিত শাহর ছেলে জয় শাহ, তার মাত্র 21 বছর বয়সে সে গুজরাট ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিল, যে বর্তমানে আমাদের পৃথিবীর অন্যতম টপ লেভেল সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। তার যোগ্যতাটা কি? সে কি ন্যাশনাল খেলেছিল? না। সে রাজ্য স্তর খেলেছিল? না। সে জেলা স্তর খেলেছিল? না। সে গলি ক্রিকেট খেলেছে কিনা আমাদের সন্দেহ আছে।
তাহলে নিজের ছেলেদেরকে সবচেয়ে আরো আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, আমাদের দেশে সবচেয়ে বেশি সেনাবাহিনীতে আছে পাঞ্জাব থেকে, এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকটা স্বজাতি থেকে সেখানে সেনাবাহিনীতে আছে। কিন্তু সে সবচেয়ে কম আছে গুজরাট থেকে, আর সেই গুজরাট থেকে বিজেপি বারবার দেশভক্তের কথা বলে। তো আপনি যদি দেশভক্তের এতই জেনে থাকে, প্রথমে নিজের ছেলেপেলেদেরকে সেনাবাহিনীতে পাঠান, তারপর আপনি দেশভক্তি আমাদেরকে শেখাবেন। যে জওয়ান, যে কিষান আমাদেরকে অন্য রোজগার করে, যে কিষানের ছেলে মেয়েরা দেশ রক্ষা করে, দেশভক্তি আমাদের কাছে যেন তারা শিখে। তো আমরা যে সিস্টেম, আমাদের ভাইজান বারবার সিস্টেম সমাজ বদল নীতির বদলের কথা বলেছেন, আমরাও ঠিক বলছি কি সিস্টেম বদলের কথা। যে আপনাদের একটা কথা বলে दें, हमारे एखाने सीआईएसएफ जवान लोगों का होगा, जो पैरामिलिट्री के होंगे, आप लोगों को मालूम होगा, जब वो एक दिन के लिए एमपी एमएलए बनता है तो तब जिंदगी भर के लिए पेंशन मिलता है उन लोगों को। लेकिन जब कोई जवान 18 या 19 साल में देश के लिए सेवा के लिए जाते हैं, लद्दाख में ड्यूटी करते हैं, थर मरुभूमि में ड्यूटी करते हैं, 7 साल उम्र रिटायरमेंट होने का बाद वो लोगों को पेंशन नहीं मिलता है। ये बीचरीता क्यों? तो हम कहते हैं या एमएलए एमपी का पेंशन बंद करो, या तो हमारा पैरामिलिट्री बहन का जो देश के लिए जान देते हैं वो लोगों का पेंशन चालू करो। ये ऐसे का हमारा डिमांड है। তো এই হচ্ছে আমাদের ছোট ছোট কাজ। আমরা আইএসএফরা বলছি, আমরা ছোট ছোট যেগুলো বিষয় আছে সেগুলো নিয়ে এগোবো। আমি আমাদের রাজ্যের কথাই ধরি, আমি যখন পুলিশে চাকরি করতাম, পুলিশে আমরা দেখেছি যে 1861 সালের আইনে চলছে, যখন ইংরেজ লর্ড কর্নওয়ালিস ছিলেন সে সময় আমাদের দেশের আইন চলতো, কিন্তু আজ পর্যন্ত সেই আইনটাকে পরিবর্তন করা হলো না। আপনি দেখবেন কেউ হঠাৎ করে কোনো ক্রিমিনাল ডাকাত খুলে যার পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, সে হঠাৎ করে নির্বাচন জেতার পর সে পুলিশ মন্ত্রী হয়ে যাচ্ছে, তখন সেই পুলিশ তাকে দাঁড়িয়ে বেড়াচ্ছিল, পুলিশ তাকে স্যালুট করতে হচ্ছে। আমরা এই পুলিশ আইনের বদল চাইছি, যে 1861 সালের আইনটাকে পরিবর্তন করে সেটা আপডেট করা হোক, এবং প্রত্যেকটা পুলিশ কর্মী তাদের হোম ডিস্ট্রিক্টে 40 কিলোমিটার যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে তাকে এই সিস্টেমের যে অব্যবস্থার ফলে তাদেরকে বাধ্য হয়ে দলদাসে পরিণত হতে হয়, বাধ্য হয়ে হোক, ইচ্ছা হয়ে হোক বা না হয়ে। আমি নিজের কথা বলছি, আমি পুলিশে 6 বছর চাকরি করেছি। আমি সিস্টেমটাকে ভালো করে জানার পরেও আমাকে অনেকে বলেছিল যে এতগুলো চাকরি যাওয়ার উদ্দেশ্য কি, আবার যথেষ্ট মোটামুটি সম্ভ্রান্তশীল পরিবার ছিল, কিন্তু আমি চেয়েছিলাম আমাদের দেশের, যেখানে দেশের রক্ষা ব্যবস্থা ভালোভাবে চলে, আগে ডিফেন্সটাকে ভালোভাবে জানা, যে আমিও একটা দেশ সেবা করেছিলাম, এটাও আমার একটা গর্বিত ভাব আসুক, এবং সিআরপিসি আইপিসিকে জানা, আমার দেশের প্রত্যন্ত এলাকাকে ঘোরা, সেই জন্য পুলিশে গিয়েছিলাম। তো আমার মনে হয়েছে আমাদের পুলিশ ভাইয়েরা 99.99% চায় তারা সৎভাবে কাজ করার, কিন্তু এখানকার যে সিস্টেমের প্রধান হলে পড়ে তারা ভালোভাবে কাজ করতে পারে না। তো আমরা সেটা চাইছি আগামী দিনে পরিবর্তন করার। তো সেরকম অনেক কিছু আমাদের লড়াইয়ের আছে, আমাদের ইস্তাহার আছে, আমাদের বিভিন্ন রকম দাবিপত্র আছে। তো আজকে আমি চাইবো, যেহেতু আমাদের এখানে আমাদের রাজ্যের আমাদের দলের চেয়ারম্যান আছেন, তিনি যেভাবে চোখে আঙুল রেখে বিধানসভায় লড়াই করছেন বা পশ্চিমবঙ্গ ব্যাপী, আগামী দিনে আমরা আশা করব তিনি সমগ্র ভারত ব্যাপী সেভাবে লড়াই করবেন। তো আমি সবাইকে আরেকবার সম্মান এবং জোহার জানাই, এবং আমাদের আজকে ধন্যবাদ জানাবো এই ক্ষুদ্র সময়ের মধ্যে থেকেও আমাদের চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন। তো আরেকবার সবাইকে হুল জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার, জোহার।